সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় সহকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখানে আছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছেন, সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক গণিত, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, কনকদিয়া বাউফল, পটুয়াখালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে দূরত্ব উচ্চতার গুরুত্ব নিয়ে আলোচনা করব। অতি প্রাচীনকাল থেকেই দূরবর্তী কোনো স্থানের দূরত্ব উচ্চতা নির্ণয়ের জন্য ত্রিকোণমিতি ব্যবহার হয়ে আসছে। বর্তমান যুগেও এর গুরুত্ব অপরিসীম। যে কোনো স্থানের যেসব পাহাড়ের উচ্চতা বা নদ নদীর প্রস্থ মাপা যায় না, সেসব ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার হয়ে আসছে। এক্ষেত্রে ত্রিকোণমিতির পরিমাণগুলো জানা অতি প্রয়োজন। আর দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা সমাধানের জন্য কিছু নিয়ম আমাদের জানতে হবে। যেসব বিষয় আমাদের জানতে হবে: 1 নম্বর, ভূরেখা, ঊর্ধ্বরেখা ও উলম্ব তল। 2 নম্বর, উন্নতি কোণ, অবনতি কোণ। এখন আমরা ভূরেখা, ঊর্ধ্বরেখা ও উলম্ব তল সম্পর্কে ধারণা নেব। প্রথমেই আমরা একটি ত্রিভুজ আঁকব, এ বি সি। ভূরেখা হচ্ছে ভূমি তলে অবস্থিত যে কোনো সরলরেখা। ভূরেখা হচ্ছে ভূমি তলে অবস্থিত যে কোনো সরলরেখা। একে শয়নরেখাও বলা হয়। এখানে এবিসি ত্রিভুজ চিত্রে বিসি একটি ভূমি তলে অবস্থিত সরলরেখা, কাজেই এখানে ভূরেখা হবে বিসি। আমরা শয়নরেখা, তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বিসি হলো ভূরেখা বা শয়নরেখা। এবার আমরা দেখব ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখাকে ঊর্ধ্বরেখা বলে। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখা। একে উলম্ব রেখাও বলা হয়। এখানে চিত্রে এবি ভূমি তলের উপর এবি একটি লম্ব, কাজে এখানে ঊর্ধ্বরেখা হলো এবি। ঊর্ধ্বরেখা হলো ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। এখানে চিত্রে ঊর্ধ্বরেখা এবি বা উলম্ব রেখা এবি। এবার আমরা জানব উলম্ব তল। ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা এবং ঊর্ধ্বরেখা যে তল সৃষ্টি করে বা যে তল তৈরি করে তাকে বলা হয় উলম্ব তল। চিত্রে এখানে উলম্ব তল এসেছে এ বি সি। উলম্ব তল এ বি সি। এখন আমরা জানব উন্নতি কোণ ও অবনতি কোণ।
উন্নতি কোণ জানার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করি। মনে করি এবি একটি ভূরেখা। ভূরেখার উপরে একটি বিন্দু পি নেই, উপরে একটি বিন্দু পি নেই। এপি যোগ করি। এপি যোগ করে যে কোণ উৎপন্ন হবে তাকে উন্নতি কোণ বলা হয়। কোণ বিএপি সমান হবে উন্নতি কোণ। উন্নতি কোণ সংজ্ঞা বলতে পারি, ভূতলের উপরের যে কোনো একটি বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এখন আমরা অবনতি কোণ সম্পর্কে জানব। আমরা ভূরেখা এবি এর নিচে যে কোনো একটি বিন্দু কিউ নেই, যে কোনো একটি বিন্দু কিউ নেই, এ কিউ যোগ করি। তাহলে ভূরেখার সাথে এ কিউ রেখা একটি কোণ উৎপন্ন করে, সেই কোণটির নাম হবে অবনতি কোণ। সেই কোণটির নাম হবে অবনতি কোণ। অবনতি কোণ কিউ এ বি। এ থেকে আমরা একটি সংজ্ঞা দাঁড় করতে পারি, ভূতলের সমান্তরাল রেখার নিচের যে কোনো একটি বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এখন দ্রুত উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করার কিছু কৌশল আমাদের জেনে রাখতে হবে। সেজন্য আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান এক সমকোণ। ত্রিকোণমিতিক অনুপাতে প্রয়োগ করার কিছু কৌশল এখন আমরা আলোচনা করব। সেজন্য আমরা এবিসি একটি ত্রিভুজ নেই, সেই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান এক সমকোণ। তা ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করার জন্য আমাদের তিনটি বিষয় জানতে হবে: ভূমি, লম্ব এবং অতিভুজ। ভূমি, লম্ব, অতিভুজ। প্রথমেই আমরা জানব অতিভুজ কি। অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ, তার বিপরীত বাহু হলো এসি, কাজে আমাদের অতিভুজ হলো এসি। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হলো দুটি। সূক্ষ্মকোণ দুটি। এখানে চিত্রে কোণ এ এবং কোণ সি হলো সূক্ষ্মকোণ। আমরা যে কোণকে বিবেচনা করব বা যে সূক্ষ্মকোণ বিবেচনা করব তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। যে কোণকে আমরা বিবেচনা করব বা যে কোণকে আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করব তার বিপরীত কোণকে বলা হয় লম্ব। আমরা যদি কোণ সি কে সূক্ষ্মকোণ থিটা বিবেচনা করি তাহলে লম্ব হবে এ বি। সূক্ষ্মকোণের বিপরীত বাহু এ বি, লম্ব এ বি। সূক্ষ্মকোণ যদি আমরা কোণ এ কে বিবেচনা করি তাহলে লম্ব হবে বিসি।
সূক্ষ্মকোণের বিপরীত বাহু বিসি, লম্ব বিসি। অর্থাৎ সূক্ষ্মকোণের অবস্থান ভেদে বা বিবেচনা ভেদে লম্বের পরিবর্তন হয়, আর বাকি যে রেখা থাকে লম্ব পরবর্তী বাকি যে রেখা থাকে তাকে বলা হয় ভূমি। চিত্রে ভূমি যদি আমরা থিটা কোণ বিবেচনা করি তাহলে ভূমি বিসি, ভূমি বিসি। এখন আমরা যদি থিটা কোণের ক্ষেত্রে আলফা কোণের ক্ষেত্রে আলফা কোণের ক্ষেত্রে লম্ব সূক্ষ্মকোণের বিপরীত বাহু বিসি, আর ভূমি হবে আমাদের ভূমি হবে বাকি যে রেখাটা থাকবে সেটা নাম হলো এবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি থিটা কোণের জন্য যেটা লম্ব হচ্ছে এবি, আলফা কোণের জন্য এবি হয়ে যাচ্ছে ভূমি, থিটা কোণের জন্য ভূমি হচ্ছে বিসি, আলফা কোণের জন্য ভূমি হচ্ছে এই লম্ব হচ্ছে বিসি। অর্থাৎ কোণের অবস্থান ভেদে লম্ব এবং ভূমি পরিবর্তনশীল এবং উভয় ক্ষেত্রেই অতিভুজ হবে এসি। আমরা পূর্বে 9.1 অধ্যায়ে জেনেছি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই 6টি অনুপাত নিয়ে ত্রিকোণমিতিক অধ্যায়টি সাজানো। এর ভিতরে দূরত্ব উচ্চতা অধ্যায় করতে গেলে আমাদের ট্যান, সাইন, কস এই 3টি ত্রিকোণমিতিক অনুপাত বেশি বেশি প্রয়োজন হবে। সাইন, কস, ট্যান আমরা জানি। যদি আমরা এখানে এবিসি ত্রিভুজের থিটা কোণ সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি। অর্থাৎ যদি সূক্ষ্মকোণ থিটা হলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। চিত্র অনুযায়ী থিটা কোণের সাথে আমরা জানি লম্ব সমান এবি, ভূমি সমান বিসি, অতিভুজ সমান এসি। তাহলে আমরা লিখতে পারি লম্ব এবি বাই এসি, ভূমি বিসি বাই এসি, লম্ব বাই ভূমি হবে এবি বাই বিসি। তার মানে সাইন থিটা সমান পেলাম এবি বাই এসি, কস থিটা সমান বিসি বাই এসি, ট্যান থিটা সমান বিসি বাই এবি বাই বিসি। একইভাবে আলফা কোণের ক্ষেত্রে একইভাবে আলফা কোণের ক্ষেত্রে সাইন আলফা সমান
সাইন আলফা সমান হবে লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি। কজ আলফা সমান হবে ভূমি বাই অতিভুজ এবি বাই এসি। ট্যান আলফা সমান হবে লম্ব বাই ভূমি বিসি বাই এবি। অর্থাৎ সাইন আলফা সমান বিসি বাই এসি, কজ আলফা সমান এবি বাই এসি, ট্যান আলফা সমান বিসি বাই এবি। আমরা সূক্ষ্মকোণ থিটা এবং আলফার ক্ষেত্রে দেখতে পাই সাইন থিটা সমান এবি বাই এসি, আর এখানে সাইন আলফা সমান বিসি বাই এসি। কজ থিটা সমান বিসি বাই এসি, এখানে পাচ্ছি কজ আলফা সমান এবি বাই এসি। ট্যান থিটা সমান এবি বাই বিসি, ট্যান আলফা সমান বিসি বাই এসি। আমরা এই দুইটার মধ্যে থেকে স্পষ্টত দেখতে পাই পার্থক্য রয়েছে। অর্থাৎ এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন ভেদে আমাদের লম্ব এবং ভূমি পরিবর্তনশীল। এ ব্যাপারে আমরা অঙ্ক করার সময় সব সময় এই বিষয়টার দিকে লক্ষ্য রাখব। এখন আমরা জানব দ্রুত উচ্চতা সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিতিকের যে কোণগুলো ব্যবহার করা হয় সেই কোণগুলো এবং মান সম্পর্কে জানব। সাধারণত ত্রিকোণমিতিক কোণের মধ্যে দ্রুত উচ্চতায় 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই তিনটি কোণের ব্যবহারই বেশি হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখতে পারি সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান জানতে হবে, কস 30 ডিগ্রি মান জানতে হবে, ট্যান 30 ডিগ্রির মান জানতে হবে। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, কস 30 ডিগ্রির মান হলো √3/2, ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, কস 45 ডিগ্রির মান হলো 1/√2, ট্যান 45 ডিগ্রির মান হলো 1। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, কস 60 ডিগ্রি হাফ, ট্যান 60 ডিগ্রি √3। অর্থাৎ এই 6টি মান আমাদের মুখস্থ রাখতে হবে যাতে আমাদের অঙ্কগুলো করতে কি সহজ হয়ে যায়। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক চিত্র অঙ্কনের জন্য 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে বাহুগুলো কীরকম হবে সেটা আমরা দেখব। যদি 30 ডিগ্রি কোণ হলে 30 ডিগ্রি কোণ হলে আমাদের হবে ভূমি গ্রেটার দেন লম্ব। অর্থাৎ ভূমি এবং লম্বের ভিতরে ভূমি বড় হবে, ভূমি বাহুটা বড় হবে এবং লম্ব হবে একটু ছোট। যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে আমাদের ভূমি সমান লম্ব। যদি 45 ডিগ্রি হয় ভূমি সমান লম্ব। যদি 60 ডিগ্রি কোণ হলে আমাদের ভূমি লেস দেন লম্ব। অর্থাৎ 60 ডিগ্রি ক্ষেত্রে ভূমি ছোট লম্ব বড়, 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমি বড় লম্ব ছোট, 45 ডিগ্রিতে ভূমি এবং লম্ব দুটোই সমান। অর্থাৎ আমরা এইভাবে বিষয়টা দেখতে পারি। যদি এইটার ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করি তাহলে আমাদের ভূমিটা হবে একটু বড়। এই হলো 30 ডিগ্রি কোণ বিশিষ্ট সমকোণী ত্রিভুজের চিত্র।
যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের ত্রিভুজটি হবে উভয় বাহুটি সমান। 45 ডিগ্রি হলে এই 45 ডিগ্রির চিত্রটি হবে এভাবে আনুপাতিক চিত্র। আর যদি 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের ভূমি ছোট, লম্ব হবে বড়। ভূমি ছোট, লম্ব বড় 60 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রির ক্ষেত্রে চিত্র হবে এটা, 45 ডিগ্রির ক্ষেত্রে চিত্র হবে এটা, আর 30 ডিগ্রির ক্ষেত্রে চিত্র হবে এইটা। তো এইভাবে আমরা এই বিষয়গুলো যে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি আমরা বিশদভাবে জানার চেষ্টা করি, বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে পরবর্তী ধাপে যে সমস্যাগুলো আছে আমাদের সমস্যাগুলো সমাধান করা সহজ হয়ে যাবে। আশা করি তোমরা পরবর্তী এই আজকের যে পাঠ তোমরা সুন্দরভাবে পুনরায় দেখবে, কয়েকবার দেখবে, দেখে এটা আত্মস্থ করার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলি ব্যবহার করেই সমস্যার সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকেই বাসায় থাকার চেষ্টা করবা, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।